অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একদিকে হত্যার চেষ্টার অভিযোগ, অন্যদিকে চলছে তথাকথিত ডিম থেরাপি। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার নিশানায় এই একজন মানুষ? মাত্র 23-24 বছর বয়সে যিনি যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উঠে আসেন, পরে টানা 3বার লোকসভার সংসদ নির্বাচিত হন, আর আজ তাকে ঘিরে চলছে বিক্ষোভ, বিতর্ক এবং রাজনৈতিক সংঘাত। কিন্তু প্রশ্ন হলো, কেন? যাকে কখনো প্রকাশ্যে ঘুষ নিতে দেখা যায়নি, যার বিরুদ্ধে বহু রাজনৈতিক অভিযোগ উঠলেও আদালতে এখনও পর্যন্ত কোনো ফৌজদারি দোষ প্রমাণিত হয়নি, যিনি ধর্মীয় উস্কানিমূলক রাজনীতির জন্য বিশেষভাবে পরিচিত নন, তার বিরুদ্ধে এত ক্ষোভ কোথা থেকে এলো বাংলা মানুষের? এ কি শুধু দুর্নীতির অভিযোগের প্রতিফলন, নাকি পরিবারতন্ত্রের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? আর আপনি শুনলে অবাক হবেন যে এই সম্পূর্ণ যে ক্ষোভ, এর পিছনে একটাই কারণ হচ্ছে 41 নাম্বার। আর এই 41 সংখ্যাটা হয়তো বুঝিয়ে দিতে পারে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত মুখগুলির একটি। এই ভিডিওতে আমরা কোনো পক্ষের হয়ে কথা বলবো না, আমরা শুধু তথ্য, রাজনৈতিক বাস্তবতা এবং ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু থেকে শুরু করি। বিক্ষোভের মূল কারণ জানার জন্য আমাদেরকে কয়েক বছর পিছনে যেতে হবে। আমি শুরু করছি 2011 সাল থেকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের বছর। আপনারা সবাই জানেন যে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছিল তৃণমূল সরকার। সেই সময় দিল্লি থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2011 সালেই তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে প্রবেশ করেন। আর এখান থেকে শুরু হয় বিতর্কের প্রথম অধ্যায়। কারণ তখন তৃণমূল কংগ্রেসে ছিল মুকুল রায়, শুভেন্দু অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সহ বহু অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত নেতা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, এই অভিজ্ঞ নেতাদের উপস্থিতিতে কেন এত দূরত্ব সামনে উঠে এলো অভিষেক? সমর্থকদের দাবি, তার সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং রাজনৈতিক পরিকল্পনায় তাকে দ্রুত এগিয়ে দেয়। অন্যদিকে সমালোচকদের মতে তার উত্থানের পেছনে পারিবারিক পরিচয়ের প্রভাব ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তবে মতামত যাই হোক, রাজনৈতিক বাস্তবতা হলো খুব অল্প সময়ের মধ্যে তিনি দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। 2011 সালে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, 2014 সালে প্রথমবার ডায়মন্ড হারবার থেকে লোকসভায় সাংসদ হন, 2019 সালে আবার তিনি পুনর্নির্বাচিত হন, 2024 সালে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বিশাল পরিমাণ মার্জিনে ডায়মন্ড হারবার থেকে জয়লাভ করে 2024-এ। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তৃণমূল কংগ্রেসের অনেক দায়িত্ব এসে পড়ে, আর তিনি খুব অল্প সময়ের মধ্যেই কেন্দ্রীয় নেতায় পরিণত হয়। কিন্তু এখানেই শুরু হয় দ্বিতীয় বিতর্ক। বাংলার রাজনীতিতে দীর্ঘদিন একটি ধারণা প্রচলিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী মুখ হতে পারে শুভেন্দু অধিকারী, যিনি আজকে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে সংগঠন বিস্তারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এটা তৃণমূল পার্টিও নিজে অস্বীকার করতে পারবে না যে শুভেন্দু অধিকারী কতটা অবদান ছিল তৃণমূলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলের ভেতরে সমীকরণ বদলাতে থাকে। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতি কার্যত দুই মেরুতে বিভক্ত হয়ে যায়। আর ঠিক সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবল একজন সাংসদ না, বরং পরবর্তী মুখ্যমন্ত্রীর প্রতীকে পরিণত হয়। এতদিন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উত্থান সম্পর্কে জানলাম। এবার কি কারণে তার উপরে এই ক্ষোভ, এটা জানার চেষ্টা করব। তো চলুন এবার আসি 2026-এ পশ্চিমবঙ্গের সব থেকে বেশি রাজনৈতিক আলোচনার বিষয়ে, যে কি কারণে তার ওপরে এত ক্ষোভ। তো ক্ষোভের প্রকাশ প্রথম পায় সোনাপুরে ডিম নিক্ষেপ করা হয় অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে। अब ईटा मारा है, अंडा फेंका है, पत्थरबाजी किया है, ये क्या है जरा बताइए। और जो लोग पास में खड़े हैं, আর ঠিক এরপরেই এই মাসে কলকাতা বিমানবন্দরেও তাকে হত্যার উদ্দেশ্যে এক অস্ত্রধারী ব্যক্তি এসেছিল বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তৃণমূল সমর্থকরা সরাসরি এর জন্য বিজেপিকে দায়ী করেছে, কারণ যে ব্যক্তির কাছে বন্দুক ছিল, নাম উত্তম দাস, তাকে অনেক সময় বিজেপির কনভয়েতে দেখা গিয়েছে। এই নিয়ে তদন্ত জারি আছে। তো নির্বাচন শেষের পরে যে দুটো বিক্ষোভ আপনাদের সামনে তুলে ধরলাম, এবার এই বিক্ষোভের আসল কারণটা জানার চেষ্টা করি। দেখুন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্কের অন্যতম 4টে প্রধান কারণ। প্রথমত, পরিবারতন্ত্র নিয়ে বিতর্ক। দ্বিতীয়ত, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে স্বাভাবিক জন অসন্তোষ। তৃণমূল সরকারও ক্ষমতায় থাকাকালীন মানুষের ওপর অনেক অত্যাচার করেছে, হয়তো তারই প্রতিফলন।
তৃতীয়ত, তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তার উপর এসে পড়ে। এটা স্বাভাবিক, কারণ তৃণমূলের অনেক এমএলএ হেরে গেছে, তারপর অনেক এমএলএ আজ তৃণমূল থেকে বেরিয়ে নিজস্ব তৃণমূল পার্টি তৈরি করেছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে অভিষেক ব্যানার্জির ওপরে ডিম নিক্ষেপণ এবং তাকে সরাসরি হত্যা করার চেষ্টা করা হয়েছিল। চতুর্থ, ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। প্রথমে আপনাদেরকে বলেছিলাম 41 সংখ্যার কথা। 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 41% ভোট পেয়েছিল, অর্থাৎ ক্ষমতা হারলেও রাজ্যের একটি বড় ভোট ব্যাংক এখনও তাদের সঙ্গে রয়েছে। রাজনৈতিক ভাষায় এর অর্থ হলো তৃণমূল এখন একটি শক্তিশালী বিরোধী হিসাবে ফিরে আসতে পারে। আর যদি ঠিক আপনিও আমার মতো ভাবেন যে তৃণমূল তো শেষ, 2 ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে আপনাকে কিছু সমীক্ষা বলি। একটা কথা একবারেই অস্বীকার করা যায় না, 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র শুভেন্দু অধিকারীর মুখ দেখে বিজেপিকে ভোট দেননি। বিজেপির পক্ষে ভোট পড়ার পেছনে একাধিক কারণ আছে। জাতীয় স্তরে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতৃত্ব, হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রভাব, বিভিন্ন স্থানীয় নেতার সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের অসন্তোষ, সব কিছু মিলিয়ে বিজেপি সেই সাফল্য অর্জন করেছে। আর আজকে বাংলাদেশ বিজেপির শাসন চলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটু আলাদা। তৃণমূলের ভোট ব্যাংকের সব থেকে বড় ভিত ছিলেন এবং এখনও আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিতে তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জনসংযোগ দীর্ঘদিন ধরে দলের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল গল্প। আপনি হয়তো বিশ্বাস করবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে বিক্ষোভ, যে রাজনৈতিক আক্রমণ, যে বিতর্ক, তা এই 41-এর মধ্যে লুকিয়ে আছে। কারণ এই 41% শুধু একটি ভোটের হিসাব নয়, এটি একটি রাজনৈতিক শক্তিশালী প্রতীক, একটি সম্ভাবনার প্রতীক এবং ভবিষ্যতে কঠোর বিরোধিতার প্রতীক। আর ঠিক এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হয়েছে এত আলোচনা, এত বিতর্ক এবং এত রাজনৈতিক সংঘাত। যদি ভবিষ্যতে 41% ভোটারদের সংগঠিত করার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তাহলে তিনি স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠবেন, মানে বিজেপির হয়ে বিরোধিতা তৈরি হবে। তাই বিজেপি সম্পূর্ণ শেষ করে দিতে চাইছে তৃণমূলকে। ঠিক যেভাবে তৃণমূল সিপিএমকে শূন্যতে নামিয়ে নিয়ে এসেছিল, তো বিজেপিও চেষ্টা করবে তৃণমূলকে শূন্যতে নামাতে। এটা একটা বাংলার জঘন্য রাজনৈতিক অংশ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি ক্ষোভ শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে হয়, তাহলে সেই বিক্ষোভ সমানভাবে সমস্ত নেতা, মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রকাশ পাচ্ছে না কেন? নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এমন একটি রাজনৈতিক প্রতীক পরিণত হয়েছে যার উপর একদিকে সমর্থকদের আশা, অন্যদিকে বিরোধীদের সমস্ত সমালোচনা এসে কেন্দ্রীভূত হচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনার সকলের কাছে। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, আজকের বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক নেতা নয়, তিনি একসঙ্গে আশা, বিতর্ক, সমালোচনা, সমর্থক এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আর সেই কারণে তাকে ঘিরে চলছে ডিম থেরাপি, থামছে না। ব্যক্তিগতভাবে আমি একটি কথা বলতে চাই, যদি আমরা শুধুমাত্র ধর্ম আর নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য দল নির্বাচন করি, তাহলে আমরা না হতে পারবো একজন ভালো সমর্থক, না হতে পারবো একটা ভালো নাগরিক, আর না হতে পারবো একটা ভালো মানুষ। অবশ্যই ভোট দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে আমাদের নিজেদের ভবিষ্যৎ, পরিবারের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা এবং জীবনযাপনের মান নিয়ে। আর সেই কারণে আমি মনে করি একটি সুস্থ গণতন্ত্র শক্তিশালী বিরোধী দলের উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যকর বিরোধিতা খুব একটা দেখা যায়নি, আর এরই সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নিজের মতো রাজনীতি করে গেছে। আর আজ তারই প্রতিফলনে তাকে বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। আজ বিজেপি ক্ষমতায় এসেছে, আর গণতন্ত্রের সবথেকে সৌন্দর্য হলো যে একটা শক্তিশালী বিরোধী দলনেতা যে রুলিং পার্টির ভুল ধরিয়ে দেবে এবং রুলিং পার্টিও তাকে স্মরণ করে সমস্ত কাজ করার চেষ্টা করবে। আর শেষ পর্যন্ত লাভ হয় সাধারণ মানুষেরই। আর এই সকল ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনে একটা রাজনৈতিক পরীক্ষা। আর গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন বিরোধী দলনেতা শক্তিশালী হয়। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনি কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।